গুড মর্নিং প্রত্যেককে। যারা যারা ক্লাসে জয়েন করে গেছো একটু জানিয়ে দাও যে আমার কথা শোনা যাচ্ছে নাকি। ক্লিয়ার? গুড মর্নিং। ওকে, তো যেটা ফার্স্ট আমি তোমাদেরকে বলবো যে এটা আমাদের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস। এই ক্লাসে আমরা গোটা সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করি। অনেকে আছো যারা ইউটিউবে ক্লাস করো, তো তার জন্য এই ক্লাসটাকে একটু ডিফারেন্ট করার চেষ্টা করি। আমরা ওয়েবসাইট থেকে কারেন্ট অ্যাফেয়ার্স কি করে পড়া যায় সেই প্রসেসগুলো, সেই প্রক্রিয়াগুলো, সেইগুলোকে আমরা শিখে নিই এবং তার সঙ্গে সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সকে কিভাবে পুরোপুরি তোমার গ্রিপের মধ্যে রাখা যায় সেটা নিয়ে আমরা চর্চা করে থাকি। তো প্রত্যেককে গুড মর্নিং। যারা প্রথমবার জয়েন করেছো তাদেরকেও গুড মর্নিং জানাচ্ছি। যারা কন্টিনিউ ক্লাস করো তারা তো জানোই। চলো এইবার দেখো, ফার্স্ট আমি তোমাদের যেটা বলবো, আমি একদম প্রথমে আজকে আমি তোমাদের ওয়েবসাইটটা দেখে নেব। আমাদের দেখো আড্ডা 24/7 এর ওয়েবসাইট রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তুমি এই ওয়েবসাইট যদি ফলো করো আর কোনো চিন্তার কারণ থাকবে না, এই ওয়েবসাইট থেকে তুমি সুন্দরভাবে পড়তে পারো। তাছাড়া আমাদের ম্যাগাজিন রয়েছে, ম্যাগাজিনটাও কিনে নিতে বললাম, আজকে 123 টাকায় পেয়ে যাবে। তো ম্যাগাজিন আছে, ক্লাস আছে, ওয়েবসাইট রয়েছে, এখান থেকে খুব ভালো করে তুমি কারেন্ট অ্যাফেয়ার্সকে রেডি করতে পারবে। ঠিক আছে, তো ফার্স্ট আমরা আজকে কি নিউজ দিয়ে স্টার্ট করব আমরা একটু দেখে নিই। দেখো, ফার্স্ট আমরা চলে আসি অ্যাওয়ার্ডস নিয়ে। অ্যাওয়ার্ডস, অ্যাপয়েন্টমেন্ট, স্পোর্টস, ডিফেন্স। তো ডিফেন্স নিয়ে আমাদের স্টার্ট করা যাক, যেহেতু ডিফেন্সটা চলে এলো। ডিফেন্স রিলেটেড বেশ কিছু নিউজ আমরা প্রথমে দেখে নেব। ওকে, তো ফার্স্ট যে নিউজটা সেটা দেখে নাও, যে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, আমাদের বর্তমান যিনি প্রেসিডেন্ট রয়েছেন তার নাম কি? তার নাম হচ্ছে দ্রৌপদী মুর্মু। তিনি হচ্ছেন আমাদের ভারতবর্ষের প্রথম ট্রাইবাল প্রেসিডেন্ট। ওকে, আমাদের ভারতবর্ষের প্রথম ট্রাইবাল প্রেসিডেন্টকে দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী আইন 2026-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। তো দ্রৌপদী মুর্মুর সম্মতি পাওয়ার পর কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর যে প্রশাসন আইন 2026 সেটা বের করা হয়েছে। তো এই যে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর প্রশাসন আইন 2026 এটা বের করা হয়েছে, এটা একটা প্রশাসনিক কাঠামো যার লক্ষ্য নিয়োগ ও চাকরির শর্তাবলীগুলোকে সুসংহত করা। তো সেই রিলেটেড আমরা ডিটেলসটা জেনে নিই। তো ফার্স্ট যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর আইন 2026 বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এবং সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আমরা কি কি জানতে পারছি। দেখো, সিপিএফ প্রশাসন আইন 2026, এই সিপিএফ প্রশাসন আইন 2026 এটা কেন বের করা হয়েছে? তার একটাই কারণ, দেখে নাও, এটার মাধ্যমে নিয়োগ এবং চাকরির যে শর্ত সেগুলোকে সুসংবদ্ধ করা, সংযুক্ত করা, এটাই হচ্ছে মূল লক্ষ্য। তো এই নতুন বিজ্ঞাপিত আইন কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর কার্যক্রমে সামঞ্জস্য ও দক্ষতা আনার লক্ষ্যে প্রণীত হয়েছে। প্রাথমিকভাবে যে সমস্ত গুলোর উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে এই প্রশাসন আইন অনুযায়ী, গ্রুপ এ সাধারণ দায়িত্বের অফিসার এবং কর্মচারী, এছাড়াও একটি প্রমিত প্রশাসনিক কাঠামো তৈরি করা, বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় ঘটানো। ঠিক আছে, সিএপিএফ গুলোর মধ্যে যে সমস্ত অন্তর্ভুক্ত যারা রয়েছে, সিএপিএফ এর মধ্যে কারা কারা অন্তর্ভুক্ত রয়েছে এটাও আমরা একটু দেখে নিই। দেখো, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী সিআরপিএফ আছে সিএপিএফ এর মধ্যে, তার সঙ্গে আছে বিএসএফ, তার সঙ্গে আছে সিআইএসএফ, তার সঙ্গে আছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ আইটিবিপি, আরেকটা আছে সশস্ত্র সীমা বল এসএসবি। ওকে, তো এই যে বাহিনীগুলো আছে, সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি, এই বাহিনীগুলোতে যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া যাতে স্বচ্ছভাবে, সুন্দরভাবে সম্পন্ন হয়, এই বাহিনীগুলোর মধ্যে যাতে একটা সমন্বয় থাকে, ঠিক আছে,
তার সঙ্গে সঙ্গে একটা প্রমিত প্রশাসনিক কাঠামোর একটা ঠিকঠাক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা যায়। গ্রুপ এ তে যে সমস্ত অফিসার কর্মচারী থাকবে তাদের কাজগুলোকে আরো সুসংবদ্ধ করা যায়, সেগুলোই কিন্তু সিপিএ প্রশাসন আইন 2026-এ লেখা আছে, যেটা আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রকাশ করেছে। বলো, বুঝতে পারলে? এইভাবে আমাদের কিন্তু পড়াশোনাগুলোকে করতে হবে। এই নতুন আইনটি কি করে? ভারতের প্রধান আধা সামরিক বাহিনীগুলোকে নিয়োগ করবে, তার সঙ্গে সঙ্গে চাকরির শর্তাবলী এবং পরিচালন ব্যবস্থাটাকে সুসংহত করবে। ক্লিয়ার প্রত্যেকে? দেখো, ভিতরের টপিক খুব একটা পড়ার দরকার নেই, কিন্তু ভিতরের টপিকটা একটুখানি না পড়লে তুমি উপরের টপিকটা বুঝতে পারবে না। তো আমাদের যেটুকু জানতে হবে এখান থেকে এটাই জানতে হবে, জাস্ট একবার গল্পের চলে যেরকম ভাবে আমরা পেপার পড়ি না। আচ্ছা, আমি একটা কোশ্চেন করছি, এই কোশ্চেনের প্রত্যেকে অ্যান্সার দাও তো। ধরো আমি তোমার সামনে একটা আনন্দবাজার পত্রিকা দিলাম, দিয়ে তোমার কি মনে হয় এই আনন্দবাজার পত্রিকাটা তোমার হাতে পাওয়ার পর মনে হয় যে উফ, আবার কষ্ট করে এই পেপারটা পড়তে হবে? এরকম কি তোমার ফিল হয়? তুমি হয়তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখলে তোমার সামনে পেপারটা আছে, মানুষ চা খেতে খেতে গল্প করতে করতে একটু পেপার পড়ে নেয়, ট্রেনে যেতে যেতে পেপার পড়ে নেয়। কেন? কারণ এটা খুব বোরিং লাগে তা নয়, এটা ভালোই লাগে। ঠিক আছে? তো সেরকম ভাবেই, যেরকম ভাবে তুমি একটা আনন্দবাজার পেপার পড়ো, এই সময় পেপার পড়ো, ঠিক সেরকম ভাবেই পেপারের মধ্যে দিয়ে তুমি কি জানো? নিউজ জানো। এবার ওখানে অনেক মশালাদার নিউজ থাকে, পলিটিক্স রিলেটেড নিউজ থাকে, সেগুলো আমাদের পরীক্ষায় আসে না। কিন্তু এই পেপারের মতো করেই যদি তুমি জাস্ট ম্যাগাজিন, আমাদের এই ওয়েবসাইটটাকে ফলো করো, আমাদের যে ম্যাগাজিন আছে সেটাকেই জাস্ট যদি তুমি শুধু ফলো করো, তাহলেই তুমি সুন্দরভাবে নিজেকে রেডি করতে পারবে কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে? বোঝা গেল? বুঝতে পারলে? তাহলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী আইন 2026 বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। এখানে কি কি লেখা আছে সেগুলো আমরা জেনে নিলাম। নেক্সট আমরা চলে আসি। তো দেখো, ডিফেন্স রিলেটেড নিউজ একটা হয়ে গেল। 2 নম্বরে চলে আসি। দেখো, 2 নম্বর হচ্ছে ইন্ডিয়া ইজিপ্ট জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ 2026 কিকস অফ ইন আনসাস। তো এই সম্পর্কিত আমরা একটু তথ্যগুলোকে জেনে নিই। দেখো, আনসাসে শুরু হয়ে গেছে ভারত এবং মিশরের একটি যৌথ বিশেষ বাহিনী মহড়া। তো এটা কবে থেকে কবে পর্যন্ত হচ্ছে দেখে নাও। 2026 সালের 9 এপ্রিল থেকে 17 এপ্রিল পর্যন্ত আনসাসে অনুষ্ঠিত হচ্ছে ভারত এবং মিশরের যৌথ বিশেষ বাহিনী মহড়া, যেটার নাম সাইক্লোন 4। তো এই সাইক্লোন 4 মানে এটা একটা চতুর্থ সংস্করণ। তো সাইক্লোন 4 এই যে মহড়াটা, এই মহড়া কোন কোন দুটো দেশের মধ্যে হচ্ছে? ভারত এবং মিশরের মধ্যে হচ্ছে। ঠিক আছে? ভারত এবং মিশরের মধ্যে হচ্ছে। কবে থেকে কবে পর্যন্ত হবে? 9 এপ্রিল থেকে 17 এপ্রিল পর্যন্ত হবে। কোথায় হচ্ছে? আনসাসে হচ্ছে। ওকে? তো এর ফলে কি হবে? এর ফলে ভারত এবং মিশরের যে সম্পর্ক সেটা তো আরো জোরদার হবে। তার সঙ্গে সঙ্গে এই মহড়াটা আমাদের সেনাবাহিনীকে আরো তৈরি করবে, মজবুত করবে। জাস্ট তাহলে আমাদের কি কতটা জানতে হবে? এইটুকু। ইন্ডিয়া ইজিপ্ট জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ হচ্ছে, যেটার নাম সাইক্লোন 4। কবে থেকে কবে হচ্ছে? 9 এপ্রিল থেকে 17 এপ্রিল পর্যন্ত হচ্ছে। ওকে? দেখো, প্রত্যেকটা কোশ্চেনের পেছনে একটা করে কোশ্চেনও থাকে। এখানে কোশ্চেন আছে না? কোশ্চেন নেই। ঠিক আছে। এই সাইক্লোন 4 মহড়ার উদ্দেশ্য কি? যৌথ অভিযান পরিকল্পনার জন্য সক্ষমতাকে আরো জোরদার করা, সন্ত্রাসবাদী বিরোধী পরিস্থিতির মধ্যে সমন্বয় বৃদ্ধি করা, কঠোর মরুভূমির পরিবেশে অভিযোজন ক্ষমতাকে আরো উন্নত করা। তো তোমরা নিশ্চয়ই জানো মিশরে মরুভূমি আছে, আমাদের ভারতবর্ষ মরুভূমি আছে। সেই মরুভূমি এলাকায় যে সমস্ত সৈন্যরা সার্ভাইভ করে তাদেরকে ট্রেনিং দেওয়া, যে কিভাবে মরুভূমির এলাকায় যুদ্ধ করা যায়, সার্ভাইভ করা যায়। ঠিক আছে? তো এটুকুই আমাদের জানতে হবে। নেক্সট আমরা চলে আসছি। নেক্সট দেখো, আইএনএস আরিদামান এটি একটি নিউক্লিয়ার সাবমেরিন জয়েন্টস ইন্ডিয়ান নেভি ফ্লিট। ওকে? তো এটা রিলেটেড নিউজ তোমাদের আগেও আমি পড়িয়েছিলাম, দেখে নাও। আইএনএস আরিধামান এটি একটি পারমাণবিক সাবমেরিন, যেটা আমাদের ভারতীয় নৌবহরে যুক্ত হয়েছে। তো ভারতের তৃতীয় পারমাণবিক শক্তি চালিত ডুবোজাহাজ আইএনএস আরিধামান এটি নৌবহরে যুক্ত হয়েছে, যা আমাদের সামুদ্রিক প্রতিরক্ষা ব্যবস্থাটাকে আরো জোরদার করে তুলবে। ঠিক আছে? এই হচ্ছে সেই আইএনএস আরিধামান।
এটা একটা সাবমেরিন, ঠিক আছে। এটা আমাদের ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয়েছে। নৌবাহিনী দিবস আমরা কোন দিন পালন করি? প্রত্যেকে একটু লিখে জানাও তো, নৌবাহিনী দিবস আমরা কোন দিন পালন করে থাকি? 4th ডিসেম্বর আমরা নৌবাহিনী দিবস পালন করে থাকি, ঠিক আছে। তাহলে এটুকু জানলেই যথেষ্ট যে আইএনএস আরিধামান এটা একটা পারমাণবিক সাবমেরিন যেটা ভারতীয় নৌবহরে যুক্ত হয়েছে রিসেন্টলি। ওকে, নেক্সট আমরা চলে আসছি। দেখো, এটাও একটা খুব ভালো নিউজ, এটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। বিআরওর ফুল ফর্ম কি? বর্ডার রোডস অর্গানাইজেশন। বিআরও ফুল ফর্ম হচ্ছে বর্ডার রোডস অর্গানাইজেশন, ঠিক আছে, একদম ঠিক বলেছো। 8 অক্টোবর ইন্ডিয়ান এয়ারফোর্স ডে, 15 জানুয়ারি আর্মি ডে, আর আমাদের 4th ডিসেম্বর নৌবাহিনী ডে। তো বিআরও মানে বর্ডার রোডস অর্গানাইজেশন। আমাদের যে বর্ডার গুলো আছে ভারতবর্ষের, একদম সি বর্ডার নয়, ভারতবর্ষের যেগুলো ল্যান্ড বর্ডার আছে, সেই ল্যান্ড বর্ডারের আশেপাশে যারা রাস্তা তৈরি করে তারা বিআরও থেকে রাস্তা তৈরি করে, বর্ডার রোড অর্গানাইজেশন। তো বর্ডার রোড অর্গানাইজেশন বিআরওর প্রজেক্টের চেতকের 47 ইয়ার্স পূর্তি, এটা ভারতের সীমান্ত পরিকাঠামোকে শক্তিশালী করেছে, সেটা সম্পর্কে ডিটেলস আমরা জেনে নেব। দেখো, পশ্চিম ভারতের সীমান্ত পরিকাঠামোকে শক্তিশালী, সংযোগ ব্যবস্থাটাকে আরো উন্নয়ন, জাতীয় নিরাপত্তাকে আরো বৃদ্ধি করার জন্য 1980 সাল থেকে বর্ডার রোডস অর্গানাইজেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এইবার বিকানেরে প্রজেক্ট চেতকের 47তম প্রতিষ্ঠা দিবসের উদযাপন করা হয়। তো এই সম্পর্কিত একটু তথ্য জেনে নিই। প্রজেক্ট চেতক এটা হচ্ছে বর্ডার রোডস অর্গানাইজেশনের অধীনস্থ অন্যতম প্রধান অবকাঠামোগত একটি উদ্যোগ যেটা ভারতের পশ্চিমাঞ্চলে সীমাবদ্ধ রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ প্রজেক্ট চেতক, এই যে রাস্তাটা, এটা ভারতের পশ্চিমাঞ্চলে একটি বর্ডারের পাশাপাশি অবস্থিত একটি রাস্তা, যেটার 47 ইয়ার্স হয়েছে, তার জন্য এটা কিন্তু সম্প্রতি খবরে এসেছে। ওকে, তো দেখো 1900 কবে থেকে বর্ডার রোডস অর্গানাইজেশন রাস্তা তৈরি করছে? 1980 থেকে। ওকে, 1980 সাল থেকে। ওকে, 1980 সাল থেকে রাস্তা তৈরি করছে, বুঝতে পেরেছো? দেখো, চেতক প্রকল্পের প্রধান সাফল্য কি? এর মাধ্যমে, প্রজেক্ট চেতক প্রকল্প এর মাধ্যমে 4000 কিলোমিটারের বেশি দীর্ঘ সড়ক নেটওয়ার্ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করা হয়েছে। প্রায় 214 কিলোমিটার দীর্ঘ পরিখা ও বাঁধ কাঠামো গড়ে তোলা হয়েছে। এছাড়া এই প্রকল্পটি দুর্গম ভূখণ্ডে সারা বছর নিরবিচ্ছিন্ন সংযোগ প্রকাশ করেছে। এই প্রচেষ্টাগুলো দুর্গম সীমান্ত এলাকাগুলোকে সহজগম্য ও কৌশলগতভাবে শক্তিশালী করার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, ঠিক আছে। প্রজেক্ট চেতকের অন্যতম উদ্দেশ্য কি? আন্তর্জাতিক সীমান্ত পর্যন্ত সংযোগকারী সড়কগুলোকে রক্ষণাবেক্ষণের মাধ্যমে ভারতের প্রতিরক্ষা বাহিনীকে সহায়তা করা। ওকে, তো যেটা আমাদের মূল জানতে হবে সেটা হচ্ছে প্রজেক্ট চেতক এটা বিআরও থেকে চালু করা হয়েছিল 1980-তে। সেই 1980-তে প্রজেক্ট চেতক যেটা চালু করা হয়েছিল কি জন্য? আমাদের যে ল্যান্ড বর্ডার লাইন রয়েছে সেখানে যে সমস্ত রোডগুলো তৈরি হচ্ছে সেই রোডগুলোকে তৈরি করা, রক্ষণাবেক্ষণ করা, এবং এখনো পর্যন্ত 4000 কিলোমিটারের উপরে প্রজেক্ট চেতকের আন্ডারে কিন্তু রোড তৈরি হয়েছে। তার 47তম প্রতিষ্ঠা দিবস জাস্ট কিছুদিন আগে পালন করা হয়েছে, তার জন্য কিন্তু এটি খবর এসছে। জিকে আর সিএ নিয়ে চাপ হয়ে যাচ্ছে, এনটিপিসি নেগেটিভ খাচ্ছি, 3টে কোশ্চেনে খুব মন খারাপ হয়ে গেছে, কি করবো স্যার প্লিজ বলুন। মন খারাপ করো না, পড়াশোনা করতে থাকো, ঠিক আছে। সবসময় তো মনের মতো হয় না, একটু এদিক ওদিক হয়ে যায়, ঠিক আছে। তাহলে এটা জাস্ট আমরা জেনে নিলাম প্রজেক্ট চেতকের 47 ইয়ার্স পূর্ণ হয়েছে, তার জন্য এটাকে সেলিব্রেট করা হচ্ছে। চলো নেক্সট আমরা চলে আসি। আচ্ছা, এটা তো আমাদের একদম সব থেকে ইম্পর্টেন্ট ডিফেন্স রিলেটেড নিউজ। ইন্ডিয়াস ডিফেন্স এক্সপোর্টস হিট রেকর্ড 38,042,424 crore ইন ফিনান্সিয়াল ইয়ার 2025-2026। তো দেখো, আমাদের 2025-26-এর যে অর্থবর্ষ রয়েছে, 2025-26-এর যে অর্থবর্ষ রয়েছে, সেখানে ভারতের প্রতিরক্ষা রপ্তানি রেকর্ড 38,424 কোটি টাকায় পৌঁছে গেছে। তো 38,424
কোটি টাকা পৌঁছে গেছে। দেখো, যেটা আগের বছরের তুলনায় 62.66% থেকেও বেশি। তো এটা সম্পর্কিত তথ্য আমাদের একটু জেনে নিতে হবে। দেখো, ভারতবর্ষ আগে এত পরিমাণ প্রতিরক্ষা সম্পদকে অন্যান্য দেশে রপ্তানি করার সুযোগ পেত না বা রপ্তানি করতে পারতো না, কিন্তু এইবার দেখতে পেয়েছি ফিনান্সিয়াল ইয়ার 2025-26-এ সব থেকে বেশি পরিমাণে 38,424 কোটি টাকারও বেশি আমরা কিন্তু আমাদের যে সম্পদকে, প্রতিরক্ষা সম্পদকে রপ্তানি করতে পারছি। ঠিক আছে, তো 2025-26 অর্থবর্ষে ভারতের প্রতিরক্ষা রপ্তানি রেকর্ড 38,424 কোটি টাকায় পৌঁছে গেছে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি। ভারতের প্রতিরক্ষা রপ্তানিতে এই যে আগের বছর দেখো 2024-25-এ কত ছিল, 23,662 কোটি টাকা ছিল। 2024-25-এ রপ্তানি হয়েছিল ভারতের প্রতিরক্ষা সম্পদ 23,622 কোটি টাকা। সেই জায়গায় এখন হয়েছে 2026-এ 38,424 কোটি টাকা, অর্থাৎ 62.66% বৃদ্ধি পেয়েছে এই হার। ওকে, চলো নেক্সট আমরা চলে আসি। এটা খুব ইম্পর্টেন্ট একটা নিউজ। আর এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছ, এনার নাম কি প্রত্যেকে জানিয়ে দাও, আমি ততক্ষণ একটু জল খেয়ে চলে আসছি। এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছ, এনার নাম কি? 70 স্কোর হয়েছে কলকাতা জোনে। একটু স্কোর বাড়লে এইবার সিবিটি 1 ক্লিয়ার হয়ে যেত স্যার, কি করবো বলে দিন প্লিজ। একটু প্র্যাকটিস করো, পড়াশোনা করো, অবশ্যই বেটার হবে। ঠিক আছে, কোনো চিন্তা করো না। রাজনাথ সিং, একদম ঠিক। চলো নেক্সট আমরা চলে আসি। নেক্সট আমরা আর কিছু ইম্পর্টেন্ট নিউজ দেখে নিই। ঠিক আছে, ডিফেন্স রিলেটেড, তারপর আমরা অন্য জায়গাতে চলে যাব। আচ্ছা দেখো, লাস্ট একটা এই নিউজটা দেখে নাও, এটাও খুব ভালো একটা নিউজ। ঠিক আছে, ইন্ডিয়াস আর্মি গেটস ফার্স্ট ব্যাচ অফ প্রহার LMGS, ফার্স্ট ব্যাচ ডেলিভার্স বাই আদানি ডিফেন্স। তো দেখো, এই যে প্রহার লাইট মেশিন গান, প্রহার লাইট মেশিন গান ভারতীয় সেনাবাহিনী পেয়ে গেল। প্রহার LMG মানে প্রহার লাইট মেশিন গানের প্রথম চালান আদানি ডিফেন্স প্রথম চালানটি সরবরাহ করেছে। তো দেখো, আদানি ডিফেন্স এবং এরোস্পেস ভারতীয় সেনাবাহিনীকে 2000টি প্রহার লাইট মেশিন গানের প্রথম চালান সরবরাহ করেছে। ঠিক আছে, তো এই যে মেক ইন ইন্ডিয়া উদ্যোগের অধীনে এই যে বন্দুকগুলো দেখতে পাচ্ছ, প্রহার লাইট মেশিন গান, ঠিক আছে, এই যে এইগুলো ছোট্ট মেশিন গান, ঠিক আছে, কিন্তু একদম মেশিন গানের মতো, মানে যেরকম বন্দুকে একটা একটা করে গুলি মারতে হয়, এটা একদম স্পিডে বেরোবে। ঠিক আছে, একবার ট্রিগার টিপে দিলেই 2-3টে করে গুলি বেরিয়ে যাবে। তো দেখো, আদানি ডিফেন্স অ্যান্ড এরোস্পেস ভারতীয় সেনাবাহিনীকে 2000টি প্রহার লাইট মেশিন গানের প্রথম চালান সরবরাহ করেছে। মেক ইন ইন্ডিয়া উদ্যোগের অধীনে এই কামানগুলো ভারতেই, মানে কামান বলেছে, কামান নয়, এটা বন্দুকগুলো ভারতে তৈরি করা হয়েছে। 7.62 মিলিমিটার ক্যালিবারের এই যে বন্দুকগুলো, এগুলো 40,000 ইউনিটের একটি বৃহত্তম অর্ডারের অংশ। মানে 40,000 ইউনিট অর্ডার দেওয়া হয়েছে, 40,000 বন্দুকের অর্ডার দেওয়া হয়েছে। ওকে, দেখো এটার ওজন কত? ওজন হচ্ছে 7.6 কেজি। ঠিক আছে, ব্যারেলের দৈর্ঘ্য 508 মিমি, মোট দৈর্ঘ্য 1000 মিমি। ঠিক আছে, তো জাস্ট অত কিছু মনে রাখার দরকার নেই, এটুকুই মনে রাখো যে এটা
মেক ইন ইন্ডিয়া উদ্যোগের একটি অধীনে একটি গুরুত্বপূর্ণ অংশ 2000টি প্রহার লাইট মেশিন গান আদানি ডিফেন্স অ্যান্ড এরোস্পেস ভারতীয় সেনাবাহিনীকে দিয়ে দিয়েছে এবং 40,000 অর্ডারও দেওয়া আছে। ওকে, চলো ডিফেন্স রিলেটেড আমরা বেশ কিছু নিউজ দেখে নিলাম। এইভাবে কিন্তু আমরা নিউজগুলোকে পড়তে পারি। তো এইরকম ভাবে নিউজ পড়তে নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে। আমি সবসময় বলি এইভাবে নিউজগুলোকে একটু পড়াশোনা করে নিও, আপডেটেড থেকো, তাহলে সুন্দরভাবে জানতে পারবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা চলে আসছি ইম্পর্টেন্ট ডেজে চলে আসি। ঠিক আছে, ইম্পর্টেন্ট ডেজ। তো ইম্পর্টেন্ট ডেজ এর মধ্যে দেখে নাও 11th এপ্রিল আমরা কি ডে পালন করি? ন্যাশনাল সেফ মাদারহুড ডে 2026। হোয়াই ম্যাটারনাল হেলথ ইজ আ ন্যাশনাল প্রায়োরিটি। দেখো, ন্যাশনাল সেফ মাদারহুড ডে 2026 এটা আমরা কোন বছর পালন করি, কোন দিনটা পালন করি? 11 এপ্রিল পালন করি। মায়েদের যাতে স্বাস্থ্য ঠিক থাকে, ঠিক আছে, তার জন্য আমরা জাতীয় নিরাপদ জাতীয় মাতৃত্ব দিবস পালন করি। মায়েদের স্বাস্থ্যকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। মায়েদের যাতে স্বাস্থ্য ঠিক থাকে, মায়েদের যাতে ঠিকমতো সেবা শুশ্রূষা করা হয়, তাদের ঠিকমতো চিকিৎসা দেওয়া হয়, তার জন্য কিন্তু এই ডেটাকে আমরা পালন করে থাকি। ভারতে প্রতি বছর 11 এপ্রিল জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস পালন করা হয়, যা মাতৃ স্বাস্থ্য, নিরাপদ গর্ভাবস্থা এবং উন্নত মানের প্রসবকালীন সেবার গুরুত্বকে তুলে ধরে এই ডেটাকে আমরা পালন করি। যখন কোনো একজন মা শিশুকে ধারণ করছে, তারপর শিশুর জন্ম দিচ্ছে, এই পুরো প্রসেসের মধ্যে মায়ের যাতে স্বাস্থ্য ঠিক থাকে, প্রসবকালীন তাকে যাতে উন্নত সেবা দেওয়া হয়, উন্নত চিকিৎসা ব্যবস্থা প্রদান করা হয় এবং মাতৃ স্বাস্থ্যের ওপর যাতে গুরুত্ব দেওয়া হয়, নিরাপদ গর্ভাবস্থা থাকাকালীন তাকে আরো বেশি গুরুত্ব দেওয়া হয়, তার জন্য কিন্তু এই দিনটাকে পালন করে থাকি। ঠিক আছে, এটা তো মেয়েদের মনেই থাকবে, ছেলেরাও মনে রেখো। ওকে, চলো নেক্সট আমরা চলে আসছি। দেখো, এই যে ডেটা পালন করা হচ্ছে, এই ডেটার একটা থিম রয়েছে, থিমটা আমরা একটু জেনে নিই। থিমটা দেখো, ইকুইটি ইন ম্যাটারনাল হেলথ কেয়ার। ঠিক আছে, লিভিং নো মাদার বিহাইন্ড। 2026-এর এটাকে একটা থিম করা হয়েছে। 2026-এর থিম হচ্ছে ইকুইটি ইন ম্যাটারনাল হেলথ কেয়ার, লিভিং নো মাদার বিহাইন্ড। এবার দেখো, এই যে থিমের মূল বিষয়টা কি? থিমের মূল বিষয়টা হচ্ছে গিয়ে আমাদের প্রচুর গ্রামীণ এলাকা রয়েছে যেখানে কিন্তু মায়েদের ঠিকমতো ভাবে সেবা শুশ্রূষা করা হয় না, চিকিৎসা ব্যবস্থা নেই। সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে কোনো মহিলা যাতে মাতৃত্বকালীন থাকা অবস্থায় সে যাতে কোনো রকম কোনো প্রবলেমের মধ্যে না পড়ে সেটাকে দেখা। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে। এটা আমরা কোন দিন পালন করছি? ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে এটা আমরা পালন করি 10th এপ্রিল। ঠিক আছে, এভরি ইয়ার অন 10th এপ্রিল ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে এটাকে আমরা পালন করে থাকি। ঠিক আছে, দিস ডে ইজ মার্কিং দ্য বার্থ অ্যানিভার্সারি অফ দ্য স্যামুয়েল। এই যে দেখতে পাচ্ছ, এই যে ভদ্রলোক, হোমিওপ্যাথি দোকানে এনার ছবি থাকে, ইনি হোমিওপ্যাথি ওষুধ তৈরি করার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তো তার জন্মদিনটাকে আমরা পালন করি হোমিওপ্যাথি ডে হিসেবে। তো ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে এটা আমরা কবে পালন করি? 10th এপ্রিল। এইবার থিম কি ছিল? হোমিওপ্যাথি ফর সাস্টেনেবল হেলথ। হোমিওপ্যাথি ফর সাস্টেনেবল হেলথ। অনেকেই আছে জানো, আমিও যেমন হোমিওপ্যাথি ওষুধ খাই। আমার বাড়ি যেখানে মেদিনীপুরে, তো মেছেদার ওখানে ওখানে একজন ডক্টর ছিলেন, তিনি মারা গেছেন। তার আবার বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট আছেন, তারাও চিকিৎসা করেন। তো মাত্র 10 থেকে 15 টাকা নেওয়া হয় চিকিৎসার জন্য, আর ওষুধের জন্য 20-30 টাকা নেওয়া হয়, মানে সব মিলিয়ে ওই 40-50 টাকার বাজেট। ঠিক আছে, তার মধ্যেই তোমার খুব জটিল রোগ, মানে প্রচন্ড জটিল রোগ, এরকম রোগেরও খুব কম ওষুধ দেয়া হয় এবং সেই ওষুধ খেলে ম্যাজিকের মতো কিভাবে যে রোগ সেরে যায় আমার জানা নেই। ঠিক আছে, তো হোমিওপ্যাথি অনেকেই হয়তো ওষুধ খাও, আমিও খাই স্যার। বাহ, স্যার আপনি গোঘাট চেনেন? গোঘাট না, গোঘাট তো অতটা চিনি না।
জড়ি বুটি কা কামাল, আমিও খাই স্যার। হ্যাঁ মানে আমিও হোমিওপ্যাথি ওষুধ খাই, কিন্তু ওই ডক্টরের কাছে মানে জাস্ট এমন ওষুধ দেয়, মানে আমার ভাইকে একবার নিয়ে গেছিলাম, তো ভাইয়ের অনেক সমস্যা ছিল, তো ভাইকে বলল যে এই ওষুধগুলো খাবে। আবার ওষুধ কিভাবে খেতে হয় তোমাদের একটু গল্প বলে দিই। ওষুধ কিভাবে খেতে হয় দেখো, একটা শিশি ওই ছোট ছোট সাবুদানার মতো যেগুলো চিনির দানা থাকে, সেগুলোর মধ্যে জাস্ট 3-4 ফোঁটা ওষুধ দিয়ে দেয়, দিয়ে ক্যাপ বন্ধ করে দেয়। এবার ওষুধ কিভাবে খেতে হয়, ওর মধ্যে থেকে দুটো হয়তো সাবুদানার মতো এই ছোট ছোট চিনিগুলোকে নিয়ে 1 কাপ জলের মধ্যে মেশাতে হয়। 1 কাপ জলের মধ্যে মেশানোর পর ওই কাপ থেকে 2 চামচ জল খেতে হয়, আর বাদ বাকি জলটাকে ফেলে দিতে হয়। এই পরিমাণ ওষুধ দেয়া হয় শরীরের মধ্যে, তাতেই কিভাবে রোগ ভালো হয়ে যায় কে জানে। সত্যি মানে এমনি দানার মধ্যে তো, দানাগুলোর মধ্যে তো ওষুধ আছে, ওই দুটো দানাকে হয়তো 1 কাপ জলে মেশানো হলো, সেটাকে গুলিয়ে দেওয়া হলো, সেখান থেকে 2 চামচ জল খাওয়া হলো, বাদ বাকি কাপের জলটাকে ফেলে দিতে হয়। ডক্টরের নাম কি, সত্যি এরকমই। ঠিক আছে, আর প্রচুর ভিড়ও হয়, প্রচুর লোকজন ডাক্তার দেখাতে যায়। এমনকি আমার একজন দাদা আছে, যিনি হচ্ছেন এলোপ্যাথি ডক্টর, মানে এলোপ্যাথি ডক্টর, এবং তিনি এলোপ্যাথির চিকিৎসাও করেন। কিন্তু সেই এলোপ্যাথিক ডাক্তার মানে আমার দাদা, মানে আমার পিসির ছেলে, সেই দাদা পর্যন্ত ওই যে হোমিওপ্যাথি ডক্টর আছে তার ওষুধ খায়, তার যে ছোট ছেলে হয়েছে তাকেও তার ওষুধ খাওয়ায়। কি লেভেল, মানে সে একদিক থেকে এলোপ্যাথি চিকিৎসা করছে কিন্তু ওষুধ খাচ্ছে হোমিওপ্যাথি। ঠিক আছে, যাই হোক, হোমিওপ্যাথি নিয়ে অনেক গল্প বলে দিলাম। নেক্সট আমরা চলে আসি ওয়ার্ল্ড হেলথ ডে। দেখো, টুগেদার ফর হেলথ স্ট্যান্ড উইথ সায়েন্স, এটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ ডে থিম। টুগেদার ফর হেলথ স্ট্যান্ড উইথ সায়েন্স, এটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ ডে থিম। আমরা কোন দিন ওয়ার্ল্ড হেলথ ডে পালন করে থাকি? 7th এপ্রিল। ঠিক আছে, 7th এপ্রিল আমরা ওয়ার্ল্ড হেলথ ডে পালন করি। নেক্সট আমরা চলে আসি, আচ্ছা এটাও খুব ভালো, ইন্টারন্যাশনাল ডে অফ স্পোর্ট ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস অবজার্ভ অন এপ্রিল 6। ঠিক আছে, দেখো এই যে স্পোর্টস কি করে, বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের সমন্বয় সাধন করে। স্পোর্টস, সংস্কৃতি, খেলাধুলো, ঠিক আছে, মানে খেলাধুলো সংস্কৃতি তো হলো, মানে খেলাধুলো, আর্ট, কালচার, সংস্কৃতি, স্পোর্টস, এগুলো কি করে, বিভিন্ন জাতির সঙ্গে জাতির, বিভিন্ন ধর্মের সঙ্গে ধর্মের, বিভিন্ন দেশের সঙ্গে দেশের, বিভিন্ন রাজ্যের সঙ্গে রাজ্যের একটা সমন্বয় সাধন করে। দেখো কত দেশের মধ্যে খেলা হচ্ছে, যে আজকে অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের খেলা হচ্ছে, বা অন্যান্য কোনো দেশের সঙ্গে ভারতের খেলা হচ্ছে, কি হচ্ছে, তুমি অস্ট্রেলিয়ার দেশের মানুষগুলোকে চিনছো, তাদের সংস্কৃতি সম্পর্কে জানছো, তাদের প্লেয়ার গুলোকে দেখছো, তো দুটো দেশের মধ্যে একটা কানেকশন তৈরি হচ্ছে না? ঠিক আছে, তো এই জন্য স্পোর্টস কি করে, স্পোর্টস আমাদের মধ্যে ডেভেলপমেন্ট, এগিয়ে ডেভেলপমেন্ট করার প্রেরণা যোগায়, এবং তার সঙ্গে সঙ্গে পিস, শান্তি বজায় রাখে। The International Day of Sports for Development and Peace observed on April 6. The International Day of Sports for the Development and Peace on April 6, 2026 celebrates sports as a tool for unity and inclusion. The theme: sports building bridges, breaking barriers. স্যার জিকেসি এ সব মনে হচ্ছে ভুলে যাচ্ছি। না না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখবে এখন আমি প্রতিদিন তোমাদের একটা দুটো করে মেডিটেশন দিচ্ছি, তোমরা দেখেছো গ্রুপের মধ্যে, আজকেও দিয়ে দেবো, আজকে দেওয়া হয়নি। প্রতিদিন আমি একটা দুটো করে মেডিটেশন দিচ্ছি, দেখবে প্রতিদিন একবার করে মেডিটেশন করে নেবে। আমি যেগুলো গ্রুপের মধ্যে দিচ্ছি, যখন তোমার খুব অ্যাংজাইটি হবে, যখন তোমার মন খারাপ হবে, যখন তোমার একটু ভয় লাগছে, দেখবে খুব ভালো রকম তুমি একটা পজিটিভ ফিল করতে পারছো। কোন গ্রুপে স্যার? আমার গ্রুপে যুক্ত নেই? আচ্ছা, গ্রুপের নাম্বারটা একবার লিখে নাও, 81 59 91 66 85। টেলিগ্রাম নয়, হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমি নাম্বারটা এখানে লিখে দিচ্ছি, 81 59 91 66 85। ঠিক আছে, এই যে নাম্বারটা লিখে দিলাম,
দেখো নাম্বারটা দিয়ে দিয়েছি 81 59 91 66 85 এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠাবে হোয়াটসঅ্যাপে, দেখবে গ্রুপের লিঙ্ক চলে গেছে, ফার্স্ট গ্রুপে জয়েন থাকবে, তুমি ওখানে সব পেয়ে যাবে। ঠিক আছে, দেখবে যে প্রতিদিনই আমি একটা একটা মেডিটেশনের লিঙ্ক তোমাদেরকে দিচ্ছি। ঠিক আছে, মহাযুদ্ধের পিডিএফ পাওনি? মহাযুদ্ধের পিডিএফটা আমাদের অ্যাপে দেওয়া আছে। ঠিক আছে, ওটা ম্যামের কাছেই আছে, আমার কাছে নেই, আমি একবার ম্যামকে বলে দেবো, ঠিক আছে, দিয়ে দেওয়ার জন্য। ওকে চলো স্যার, গ্রুপে অ্যাড আছে কিন্তু পুরনো গ্রুপ, তাতে কোনো মেসেজ আসে না। তুমি আরেকবার আমাকে 81 59 91 66 85 হাই লিখে নতুন গ্রুপে জয়েন করেছো। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা চলে আসছি, নেক্সট আমরা দুটো ইম্পর্টেন্ট ডেজ দেখে নিই, তারপর আমরা অন্যদিকে আবার চলে যাব। হ্যাঁ, আচ্ছা ন্যাশনাল মেরিটাইম ডে এটা আমরা কোন দিন পালন করে থাকি? ন্যাশনাল মেরিটাইম ডে এটা আমরা পালন করে থাকছি 5th এপ্রিল। ওকে, নেক্সট আমরা চলে আসি, নেক্সট আরেকটা ডে আমরা দেখে নিই, ইম্পর্টেন্ট ডে, ইন্টারন্যাশনাল মাইন অ্যাওয়ারনেস ডে। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই জানো যে মাইনের উপর পা পড়ে গেলে একদম ব্লাস্ট করে যায়। ঠিক আছে, তো ইন্টারন্যাশনাল মাইন অ্যাওয়ারনেস ডে হচ্ছে এপ্রিল 4। আচ্ছা এটা খুব সুন্দর একটা ডে, দেখতেই পাচ্ছ। ইন্টারন্যাশনাল ক্যারট ডে, গাজর দিবস। তো গাজর দিবসে তোমরা প্রত্যেকে একটা করে গাজর খেয়ে নিও। ইন্টারন্যাশনাল ক্যারট ডে আমরা কবে পালন করি? 4th এপ্রিল আমরা পালন করি ইন্টারন্যাশনাল ক্যারট ডে। বা খুব সুন্দর একটা ছবি দিয়েছে, দেখো, দেখেই মন ভালো হয়ে যাবে। তো ইন্টারন্যাশনাল ক্যারট ডে আমরা কোন দিন পালন করছি? 4th এপ্রিল। ঠিক আছে, তো দেখো এভরি ইয়ার অন দ্য 4th এপ্রিল people across the globe celebrate the International Carrot Day, which is a unique occasion which is dedicated to one of the most widely consumed root vegetables, which is the carrot. Okay, এসব দেখি আদৌ পালন হয়? ডেফিনেটলি পালন হয়। ঠিক আছে, তো লেখাই আছে দেখো, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি কনজিউম রুট ভেজিটেবলস হুইচ ইজ দ্য ক্যারট, তার জন্য এটাকে আমরা পালন করে থাকি ইন্টারন্যাশনাল ক্যারট ডে। দ্য ডে ফার্স্ট ওয়াজ এস্টাবলিশ ইন 2003, 2003 ফার্স্ট এই ডেটাকে এস্টাবলিশ করা হয়েছিল। ইট প্রমোটস দ্য অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য নিউট্রিশন ভ্যালু অফ ক্যারটস। তো ক্যারটের মধ্যে, গাজরের মধ্যে যে নিউট্রিশন ভ্যালু আছে সেটাকে প্রমোট করা হয় এই দিনটাকে। ওভার দ্য ইয়ার্স দ্য সেলিব্রেশন অফ দিস ডে হ্যাজ স্প্রেড অ্যাক্রস দ্য কান্ট্রিজ লাইক ফ্রান্স, ইতালি, ইউএসএ, জাপান অ্যান্ড অস্ট্রেলিয়া। তো আমাদের দেশে অতটা ভালো করে পালন করা হয় না, কিন্তু এই ডেটাকে ওভার দ্য ইয়ার্স দ্য সেলিব্রেশন অফ দিস ডে হ্যাজ স্প্রেড অ্যাক্রস দ্য কান্ট্রিজ লাইক ফ্রান্স, ইতালি, ইউএসএ, জাপান, অস্ট্রেলিয়া, এই সমস্ত দেশে দুর্দান্তভাবে এই ক্যারট ডেটাকে পালন করা হয়। স্যার গাজরটাকে দেখে মানুষ মনে হচ্ছে স্যার, হ্যাঁ একদমই একদমই ঠিক আছে। তো দেখো, হোয়াট ইজ ইন্টারন্যাশনাল ক্যারট ডে? টু প্রমোট দ্য হেলদি ইটিং হ্যাবিটস, দেখবে যাতে তোমার হেলদি ইটিং হ্যাবিটস তৈরি হয়, তার জন্য এই ডেটাকে পালন করা হয়। অলসো স্প্রেড নলেজ অ্যাবাউট নিউট্রিশন বেনিফিটস অফ ক্যারটস, ক্যারটের কি কি নিউট্রিশন বেনিফিট আছে সেটাকে প্রচার করার জন্য এই ডেটা পালন করা হয়। এনকারেজ দ্য ইউজ অফ ক্যারটস ইন ভেরিয়াস টাইপস অফ কিউজিনস, তো দেখো বিভিন্ন রকম যে পদ তৈরি করা হয়, রান্নার যে পদ, সেখানে যাতে ক্যারটকে ইউজ করা যায় তার জন্য এনকারেজ করা হয়। মেইনলি টু সেলিব্রেট দ্য এগ্রিকালচার ডাইভার্সিটি অ্যান্ড ফুড কালচার, আমাদের যে এগ্রিকালচার ডাইভার্সিটি রয়েছে বিভিন্ন রাজ্যের মধ্যে, বিভিন্ন দেশের মধ্যে, ফুড কালচারের মধ্যে, সেটাকে সেলিব্রেট করার জন্য এটাকে পালন করা হয়। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে আসি। আচ্ছা এরপর দেখে নিই আমরা, ডিফেন্স হয়ে গেল, ইম্পর্টেন্ট ডেজ আমরা দেখে নিলাম। এরপর আমাদের 12টা থেকে ক্লাস আছে, সেখানেও আরো আমরা দুর্দান্ত দুর্দান্ত নিউজগুলো সম্পর্কে জানবো। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো, এরপর স্পোর্ট রিলেটেড নিউজগুলো একটু দেখে নিই, 2-3টে, তাই না? আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে ইউটিউবেরও লিঙ্ক দিই, সবই দিই। তুমি তাহলে কোন হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো বলো তো? আমি অনেকগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি বন্ধ করে দিয়েছিলাম। আরেকবার যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, 81 59 91 66 85 নাম্বারটা আরেকবার আমি লিখেও দিচ্ছি, এই নাম্বারটাকে সেভ করে হাই লিখে পাঠিও। ঠিক আছে, সব পেয়ে যাবে।
81 59 91 66 85 এই নাম্বারটাকে সেভ করে নাও হোয়াটসঅ্যাপে, দিয়ে হাই লিখে পাঠিও, তাহলে তুমি সব পেয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, বইটা 10 দিনের মধ্যে চলে আসবে। আচ্ছা, আরেকবার বলে দিই, আমার যে কারেন্ট অ্যাফেয়ার্স এর বইটা আছে, দরকার হলে আমি একবার দেখেও দিচ্ছি তোমাদেরকে। আড্ডা 24/7 যাবে, এখানে এই যে দেখো, এই যে বইটা দেখতে পাচ্ছ, এই বইটার দাম এখন হয়ে গেছে 123। Y951 কুপন কোডে, Y951 কুপন কোডে 123 তে এই বইটা পেয়ে যাবে। ডেফিনেটলি এই বইটা আজকে রাত্রি 12টার মধ্যে পারচেস করে নিও। তোমার বাড়িতে 7 থেকে 8 দিনের মধ্যে পুরো ফিজিক্যাল এই যে বইটা, এই বইটা চলে যাবে। এবং বইটা খুব সুন্দর, মানে হাতে নিলেই বুঝতে পারবে বইটা কতটা ইম্পর্টেন্ট। নেক্সট আমরা চলে আসছি, চলো আমরা স্পোর্টস রিলেটেড নিউজ গুলো দেখে নেব। স্পোর্টস দেখো, আচ্ছা আচ্ছা, এটার সম্পর্কে তো জানো, পায়েল নাক, এর 4টে অঙ্গই নেই। ঠিক আছে, 18 ইয়ার্স বয়স। তো দেখো, এর কাঁধও নেই, পা নেই। ঠিক আছে, তো বুঝতেই পারছো তার মধ্যেও কিরকম অসাধ্য সাধন করে দিচ্ছে। না আছে কাঁধ, না আছে পা। দেখো, চারটে অঙ্গ নেই, প্রথম ব্যক্তি হিসেবে আর্চারি চ্যাম্পিয়নশিপ জিতে ইতিহাস তৈরি করে দিয়েছে কে? এই পায়েল নাক। যার বয়স কত? যার বয়স হচ্ছে 18 বছর বয়সী তীরন্দাজ পায়েল নাক প্যারা আর্চারিতে আন্তর্জাতিক স্বর্ণপদক জিতে প্রথম চতুর্থ অঙ্গহানিগ্রস্ত ব্যক্তি হিসেবে ইতিহাস তৈরি করে দিয়েছে। ঠিক আছে, তো দেখো, সম্প্রতি এক অনুপ্রেরণামূলক ক্রীড়া সংবাদ আমরা দেখতে পেয়েছি। এনার বাড়ি কোথায়? উড়িষ্যাতে। উড়িষ্যার 18 বছর বয়সী পায়েল নাক একটি আন্তর্জাতিক তীরন্দাজ প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। তার এই কৃতিত্ব বিশ্বজুড়ে মানুষকে বিস্মিত করেছে, অনুপ্রাণিত করেছে, কারণ তিনি প্যারা আর্চারিতে এমন অসাধারণ সাফল্য অর্জনকারী প্রথম ব্যক্তি হয়ে উঠেছে। ঠিক আছে, তো পায়েল নাগ, তার বাড়ি দেখো উড়িষ্যার বালেঙ্গির জেলার একটি ছোট্ট গ্রামে। তার পরিবার অত্যন্ত দরিদ্র ছিল, তার বাবা দিনমজুর। মাত্র 8 বছর বয়সে একটি গুরুতর বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ার দুর্ঘটনা ঘটে যায় এবং তার জীবন চিরতরে বদলে যায়। দুর্ভাগ্যবশত এই ঘটনায় তিনি তার দুটো হাত, দুটো পা হারিয়ে ফেলেন। মানে একটা মানুষের পা নেই, হাত আছে, হাত নেই, পা আছে, কিন্তু এর দুটো হাতই নেই, দুটো পাই নেই। বুঝতে পারছো? এই মর্মান্তিক ঘটনার পর তাকে একটি অনাথ আশ্রমে থাকতে হয়েছিল, যেখানে তিনি ধীরে ধীরে নিজের জীবনকে আবার পুনর্গঠন করেন। বুঝতে পারছো? তো এরকম ইন্সপিরেশন স্টোরি গুলোই তোমাদের জীবনের কাজে লাগবে। ঠিক আছে, যার দুটো পা নেই, দুটো হাত নেই, ঠিক আছে, এই রকম একটা জায়গা থেকে তিনি কিন্তু কাম ব্যাক করেছেন। ওকে, চলো নেক্সট আমরা চলে আসি 2026-এর 4 এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত ওয়ার্ল্ড প্যারা আর্চারি সিরিজের ফাইনালে পায়েল এক বিরাট বিজয় অর্জন করেন। এটি ছিল তার প্রথম সিনিয়র আন্তর্জাতিক প্রতিযোগিতা। ফাইনাল ম্যাচে তিনি তার আদর্শ শীতল দেবীকে 139 থেকে 136 করে পরাজিত করে স্বর্ণপদক জয় করেন। এর মাধ্যমে তিনি বিশ্বের প্রথম চতুর্থ অঙ্গহানিগ্রস্ত ব্যক্তি হিসেবে আর্চারিতে আন্তর্জাতিক স্বর্ণপদক জয়ের গৌরব অর্জন করেছেন। আচ্ছা, এই যে শীতল দেবী, এনার কিন্তু হাত নেই, কিন্তু দুটো পা আছে। কিন্তু এই যে পায়েল, ঠিক আছে, তার দুটো হাতও নেই, দুটো পাও নেই। বুঝতে পারছো? নেক্সট আমরা চলে আসি দেখো, ভুবনেশ্বর কুমার বিকাম ফার্স্ট বোলার টু 200 আইপিএল উইকেটস। ভুবনেশ্বর কুমার জানো নিশ্চয়ই, ভারতের অন্যতম একজন ফাস্ট বোলার। ভুবনেশ্বর কুমার খুব সুইং হয় বলের মধ্যে। ভুবনেশ্বর কুমার মেক্স আইপিএল হিস্ট্রি অ্যাজ দ্য ফার্স্ট বোলার টু রিচ 200 উইকেটস। তো 200 উইকেট পাওয়ার লক্ষ্যে ভুবনেশ্বর কুমার আইপিএল এর ইতিহাসে প্রথম ফাস্ট বোলার যিনি 200 উইকেটের মাইল ফলক স্পর্শ করেছেন। আরসিবি বনাম সিএসকে যে ম্যাচ হয়েছিল, সেই ম্যাচে কিন্তু তিনি এই সম্মানটা পান। ওকে, তো
তো তার আগে 2016 এবং 2017-তে টানা পার্পেল ক্যাপ পেয়েছিলেন, মানে যিনি সব থেকে বেশি উইকেট পাচ্ছেন তাকে পার্পেল ক্যাপ দেয়া হয়। তো 200 উইকেটস নিয়েছেন, গোটা আইপিএল এর ইতিহাসে সব থেকে বেশি উইকেট নিয়েছেন কে? ভুবনেশ্বর কুমার, 200 উইকেটস এখনো পর্যন্ত। চলো নেক্সট আমরা চলে আসি। নেক্সট হচ্ছে দেখো খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস, এটা সম্পর্কে তো তোমরা জানো। খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস এটা কোথায় হয়েছে? ছত্তিশগড়ে হয়েছে খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস, এবং এখানে যে রাজ্যটা সব থেকে হাইয়েস্ট স্কোর করেছে সেই রাজ্যের নাম হচ্ছে কর্ণাটক। ওকে, তো আজকের ক্লাস আমি এতটা অবধি রাখছি। আবার তোমাদের 12টা থেকে ক্লাস আছে, 12টা থেকে আমি একটু অন্যভাবে ক্লাস নেব। এখানে আমি ওয়েবসাইট থেকে পড়ালাম, ওখানে একটু কোশ্চেন অ্যান্সার তোমাদের প্র্যাকটিস করাবো। তো সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। কেমন লাগলো ক্লাস অবশ্যই লিখে জানিও। যদি ক্লাস ভালো লাগে অবশ্যই 5 স্টার রেটিং দিয়ে দিও। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, বাই বাই। স্যার 2025-এর সিএ বুকটা পারচেস করলে হবে? 2025-এর সিএ বইটা তো আর পাবে না, 2026-এর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের সিএ বইটা পাবে। ঠিক আছে, সবাই কিনে নিও সিএ বইটা, যারা যারা এখনো কেনোনি। ওয়ান অফ দ্য বেস্ট বুক 123-তে, আজকে রাত্রি 12টার মধ্যে কিনলে পেয়ে যাবে। চলো টাটা, বাই বাই।